ছাত্র জনতা কিন্তু মাঠ ছাড়ে, তারা অবজার্ভ করছে এবং জনগণ তাদের সাথে আছে, কারণ তারা যা করে গিয়েছে এটি তো অস্বীকার করতে পারবো না। আজকে আমি শফিউল আলম, যিনি আমি পাহাড়ে পাহাড়ে লুকিয়েছিলাম, আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে লুকিয়ে পালিয়েছিলাম, আজকে আমি একটা টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকার দিতে পারছি। এটা তো ওই যে আবু সাইদ মুক্তদের রক্তের উপর, এটা আমরা অস্বীকার করতে পারি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিন টিভি নিয়মিত টক শোতে আপনাদেরকে সকলকে স্বাগতম। প্রতিবারের নিয়ে আমরা আপনাদের সাথে কোনো না কোনো অতিথির সাথে পরিচয় করে দিতে চাই। আজকে আমাদের তারই ধারাবাহিকতা, আজকে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রাম 11 সংসদীয় আসনের মনোনীত পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? এই তো ভালো আছি। শুরুতে আপনার কাছে আসলে যে প্রশ্নটা আসলে রাখতে চাই, জাতীয় প্রশ্নটাই থাকবে। সে প্রশ্নটা হচ্ছে, সংবিধান সংস্কার ক্ষেত্রে জামাত গণভোট চায়, এই বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ সিএনটিভি কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের মাধ্যমে আমি আমার প্রাণপ্রিয় চট্টগ্রাম 11 সংসদীয় আসনের সর্বস্তরের ভাই বোনদেরকে পবিত্র রমজান এবং ঈদ পূর্ব শুভেচ্ছা জানাচ্ছি, এবং চট্টগ্রামবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনি যে প্রশ্নটা করেছেন, এটি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে বা জনদাবি আছে তারই একটি। সরকার গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকগুলো বিষয়ে সংস্কারের হাত দিয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তারা পৌঁছেছেন। এই মুহূর্তে পার্লামেন্ট নেই। যারা যে ফ্যাসিস্ট সরকার বিগত 15.5 বছর জগদ্দল পাথরের মতো দেশের উপর, জাতির উপর চেপেছিল, তারা তাদের কৃতকর্মের জন্য করুণ পরিণতি হিসেবে পালিয়ে গেছে। সুতরাং এখন কোনো পার্লামেন্ট নেই, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। তো আপনি সংস্কার করবেন, সেটি তো একটি ভিত্তির উপর থাকতে হবে। সেই ভিত্তির জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ, জনগণ। জনগণের ম্যান্ডেটের জন্য এই মুহূর্তে তো আপনার কাছে পার্লামেন্ট নেই। সুতরাং জনদাবির প্রতিফলনের মধ্য দিয়েই এটি সুরাহা হতে হবে, এবং আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়েছে এটি মানুষের মনের কথা, কারণ ওই সংস্কার তো মানুষের ম্যান্ডেট থাকতে হবে। জামাত ইসলামী সেটাই চায় এবং সেটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আসলে আরেকটা বিষয়ে একটা প্রশ্ন, জাতীয় যেহেতু প্রশ্ন করছে, আরেকটা বিষয়ে আসলে জানতে চাই যে আমরা আসলে যতটুকু জানি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সাথে দীর্ঘ সময় ধরে সম্পৃক্ততা আছে এবং আপনার 10 শতাধিক মামলাও কিন্তু আছে, এবং একটা সময় আপনাকে ক্রস ফায়ারের জন্য কিন্তু আসলে সরকার চেষ্টা করছিল। সে বিষয়টা একটু বলবেন, এবং অনেকবার জেলও আপনি হয়তো গিয়েছেন, একটু জানাবেন বিষয়টা। আসলে খুব আবেগের একটা জায়গায় আপনারা হাত দিয়েছেন। আমার বিরুদ্ধে প্রায় 67টি মামলা দায়ের হয়েছিল। অনেকগুলোতে জামিন পেয়েছি, অনেকগুলো থেকে অব্যাহতি পেয়েছি। এখনো 36টা মামলায় আমি কোর্টে হাজিরা দিতে হচ্ছে। জুলাই বিপ্লবের পরে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর এখনো 36টা মামলায় আমি কোর্ট বিল্ডিং এ নিয়মিত হাজিরা দিই। এবং আমি যখন কাউন্সিলর ছিলাম তখনই একবার আমাকে গুম বা হত্যা চেষ্টা হয়েছিল। একটি সংস্থা আমাকে 48 ঘন্টার মধ্যে দেশ থেকে বাধ্য করে, আল্লাহ হায়াত রেখেছেন, আমি বেঁচে যাই সেইবার। এবং কাউন্সিলর মেয়াদ শেষ হওয়ার পর আমাকে ক্রস ফায়ারের চেষ্টা করা হয়, সেটাও আল্লাহর মেহেরবানি যে সামহাও প্রশাসনে যারা সজ্জন, যারা 2 একজন ছিলেন, সেখান থেকে আমাকে সহযোগিতা করে এটা ইনফরমেশনটা বলে দেওয়ার কারণে আমি সরে যেতে সুযোগ পাই। আর মামলা মোকদ্দমা থাকবে, যারা মামলা দিয়েছিল তারা আজ কোথায়? যারা আমাদেরকে হয়রানি করতে চেয়েছিল, যারা ক্রস ফায়ার দিতে চেয়েছিল, তাদের পরিণতি আছে কোথায়? লজ্জাস্কর অবস্থা, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। এই 36টা যে মামলা আছে এগুলো এখনো শেষ হয়নি, বা এই মামলাগুলো আসলে মেরিট কি বা কেন, রিজন কি, কি কারণে শেষ হচ্ছে না? সবগুলো পলিটিক্যাল মামলা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা। রাজনৈতিক ভাবে আমাকে অপদস্থ করার জন্য, এলাকা ছাড়া করার জন্য হয়রানিমূলক মামলাগুলো হয়েছে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে
তাদের কমিটমেন্ট আছে এই ধরনের হয়রানিমূলক রাজনৈতিক মামলাগুলো সব তুলে নেওয়া হবে এবং সে প্রক্রিয়া চলমান আছে। আমি আশা করছি যে অতি শীঘ্রই, শুধু আমি নই, আমার মতো যারা আমাদের বিএনপি জামাত সহ অনেক বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে, কর্মীদের বিরুদ্ধে মামলা আছে, এরকম লাখো লাখো মামলা আছে। আমরা আশা করছি এবং আমরা দাবিও জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আমরা আজও কেন হাজিরা দিতে হবে কোর্ট বিল্ডিং এ গিয়ে, আমরা আজও কেন এই হয়রানির শিকার হব। এই মামলাগুলো বিএনপি জামাত সহ রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে এখনো যে মামলাগুলো আছে, এটা দুঃখজনক, আজ পর্যন্ত মামলাগুলো সবগুলো তুলে নেওয়া হয়নি। আমরা দাবি জানাচ্ছি সেগুলো তুলে নেওয়া হবে। জেলে তো ছিলেন, জেলে আসলে খুব কঠিন সময় পার করেছেন সম্ভবত। কেমন ছিল স্মৃতি? এখন তো আবার অনেকেই বলছে যারা জেলে যায়, যারা এখন এমপি মন্ত্রী, তারা তো এয়ার কন্ডিশন খুঁজতেছে, ভালো ভালো জায়গা খুঁজছে, বাসা টেলিফোন করার সুযোগ পাচ্ছে। আপনাদের কেমন ছিল? আসলে জনগণের জন্য রাজনীতি করতে গেলে, আর বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তো ইসলামের পক্ষে কথা বলি, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলি, দেশের নিরাপত্তার বিষয়ে আমরা আওয়াজ তুলেছি। সে কারণে তাদের রক্তচক্ষু শিকার হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। জেলখানা কিন্তু কারোর জন্য কাম্য না। আমরা যখন জেলে, তখন আসলে 30-35 জনের জন্য একটা ওয়ার্ড, জেলে অনেকগুলো ওয়ার্ড আছে বিভিন্ন রকমের, একটা কক্ষের মধ্যে 30-35 জন যেখানে থাকতে হবে, সেখানে আমাদেরকে প্রায় 100-র কাছাকাছি রাখা হয়েছে, গাদাগাদি করে, একজনের শরীরের সাথে একজন লেগে থাকতো। এগুলো আসলে বর্ণনাতীত কষ্ট হচ্ছে। এরপর হঠাৎ করে খবর, রিমান্ড আসতো, রিমান্ডে নিয়ে যেত। খুবই কষ্টকর, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমরা গত 15 বছর ছিলাম। ফেসিবাদের যে আমলটা ছিল, এই ধরনের মানুষের হয়রানিমূলক রাজনীতিবিদদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার যে বিষয়গুলো আছে, এগুলোর একটা পরিসমাপ্তি হওয়া দরকার। আমরা চাই না আমরা যে কষ্টগুলো করেছি, দেশের মানুষ যে দলেরই হোক, যে মতেরই হোক, এই ধরনের হয়রানিমূলক কতগুলা রাজনৈতিক হয়রানির শিকার, এটি একটি সভ্য দেশে কাম্য নয়। এর পরিসমাপ্তি চাই আমরা। এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা আশা করছি যে এই ধরনের নিবর্তনমূলক যত ব্যবস্থা আছে, এগুলো থেকে জাতি রক্ষা পাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, গত 12 মার্চ আপনাদের সেক্রেটারি জেনারেল গোলাম ফরওয়ার্দ সাহেব বলেছেন যে আসলে 12 মার্চ একটি গোষ্ঠী নির্বাচন পরিবেশকে বাধাগ্রস্ত করছে, যে নির্বাচন কিন্তু আসলে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আসলে কারা বাধাগ্রস্ত করছে? দেখেন, বাংলাদেশে একটি ফেসিবাদের পতন হয়েছে ঠিক, কিন্তু এখনো রেজিলিয়েন্স ফিরে আসেনি চূড়ান্ত ভাবে, এবং সেটির জন্য আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যারা আমাদের স্থিতিশীলতা চায় না, যারা আমাদের অর্থনীতি একটি মজবুত ভিতের উপর আসুক, সেটি চায় না, যারা চায় না যে আমাদের দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে যারা চায়, দেশের বাহিরে এবং ভিতরে এরকম শক্তি আছে, সক্রিয় আছে, তারা আমাদেরকে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এবং এই ঐক্যের কোনো বিকল্প নেই। এবং আমরা আশা করব যে জাতি তার গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোতে, রাজনৈতিক বিষয়গুলোতে, যেখানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্বের প্রশ্ন, সেখানে আমরা দলমত, ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে এসে আমরা নিশ্চয়ই ঐক্যবদ্ধ হতে পারবো। এটি রাজনীতিবিদদের কাছে জনগণের প্রত্যাশা। আরেকটা প্রশ্ন আমরা যাই, সেটা হচ্ছে জামাতকে অনেক সময় বলা হয় ভারত বিরোধী, মানে ভারতের বিরোধী থাকে। আসলে কি জামাতকে ভারত বিরোধী কিনে প্রশ্নটা একটু পরিষ্কার করবেন? না, এটি তো একেবারে ঠিক নয়। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অনেক বৃহৎ একটি রাষ্ট্র, এবং ভারতের সাথে আমাদের প্রতিবেশী দেশ হওয়ার কারণেই আমাদের মানচিত্রের 3 দিকে কিন্তু ভারত পরিবেষ্টিত, এবং আমাদের এবং তাদের জন্য কিন্তু বাইল্যাটারালি রিলেশনশিপটা ভেরি ইম্পর্টেন্ট। ভারতের 7 সিস্টার্স আছে আমাদের এক পাশে, এবং আমাদের অর্থনীতি কিন্তু ভারতের
যে সম্পর্ক, এটি কনসিডারেশনে নিতে হয় জাতীয়ভাবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দল। জনগণ যদি ম্যান্ডেট দেয় জামাত ইসলামী ক্ষমতায় আসবে, তার সবচাইতে নিকটতম প্রতিবেশী দেশটাকে সে শত্রু ভাববে, এটা প্রশ্নই তো আসে না। জামাত ইসলামী wants a very good relationship with India, and we shall leave no stone unturned to ensure a very good relationship with India. আমাদের সাথে ভারতের সাথে কোন রকমের শত্রুতা নেই। আমরা ভারতকে শত্রু মনে করি না, আগেও করিনি, এখনো করি না। তবে বাংলাদেশের মানুষ ভারতের কাছ থেকে সব দিক থেকে বন্ধুত্বপূর্ণ একটি আচরণ আশা করে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে, রাজনৈতিক বিষয়ে ভারত কোনো অযাচিত হস্তক্ষেপ করবে না। এটি বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের মানুষের চাওয়া। বাংলাদেশের মানুষের এই কথা এবং এই চাওয়ার সাথে জামাত ইসলামী। অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 11 সংসদীয় আসন থেকে মনোনীত হয়েছেন, এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা বন্দর, এবং বন্দরে কিন্তু আসলে আমাদের অর্থনৈতিক বিশেষ একটা ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেখা যায় বন্দরে কিন্তু বিশেষ একটা সিন্ডিকেট কাজ করে। সেই সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে এবং অর্থনৈতিক চাকাকে আপনার সচল রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। চট্টগ্রাম বন্দর কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটি প্রাণকেন্দ্র, এবং বাংলাদেশের গেটওয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর সফলতার সাথে এগিয়ে যাওয়া মানেই হচ্ছে বাংলাদেশে এগিয়ে যাওয়া। এবং সে কারণে আপনি দেখবেন শুধু বন্দর নয়, চট্টগ্রাম বন্দর, বিশাল ইপিজেড, আমাদের চেম্বার অফ কমার্স নিয়ে যে বিশাল আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, কাস্টম হাউস, সামনে বে টার্মিনাল হচ্ছে আমাদের যে বে অফ বেঙ্গলের যে বিশাল এরিয়া, এই কর্ণফুলী এস্টুয়ারি, এই সবকিছু মিলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইকোনমিক্যাল দিক থেকেও, স্ট্র্যাটেজিক্যাল দিক থেকেও। উই হ্যাভ 200 nautical mile exclusive economic zone in Bay of Bengal, so it is very important for the national economy. সিন্ডিকেট আছে, এটি তো লুকাবার কিছু না। জনগণ এর থেকে মুক্তি চায়, ব্যবসায়ীরা এর থেকে মুক্তি চায়। এই মুক্তির প্রথম পদক্ষেপ তো আমাদের জাতির যে সূর্য সন্তানরা জুলাই বিপ্লবের যে সমস্ত ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে বাংলাদেশটাকে একটি ফেসিবাদের কবল থেকে রক্ষা করেছে, সেখান থেকেই কিন্তু মূলত এই শুধু বন্দর নয়, যেখানে সিন্ডিকেট কাজ, এই সিন্ডিকেট ভাঙার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এবং আমরা আশা করছি ছাত্র জনতা কিন্তু মাঠ ছাড়েনি, এখন তারা অবজার্ভ করছে এবং জনগণ তাদের সাথে আছে, এটি আমাদের বিশ্বাস। কারণ তারা যা করে গিয়েছে এটি তো অস্বীকার করতে পারবো না। আজকে আমি শফিউল আলম, আমি পাহাড়ে পাহাড়ে লুকিয়েছিলাম, আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে লুকিয়ে পালিয়েছিলাম, আজকে আমি একটা টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকার দিতে পারছি। এটা তো ওই যে আবু সাইদ মুগ্ধদের রক্তের উপর, এটা আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং মুগ্ধ এবং আবু সাইদরা যারা জীবন দিয়ে গেছে, তাদের কথাই ছিল কোনো বৈষম্য চলবে না, কোনো দুর্নীতি চলবে না, কোনো সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি হতে পারবে না। বন্দরের সিন্ডিকেট এখনো চলমান আছে। ফেসিস্টদের দোসর যারা ছিল, বড় বড় শক্তিশালী সিন্ডিকেট যেগুলো, এখনো তাদের কাছে বন্দর জিম্মি। জাতি এর অবসান চায় এবং এটি অবসান হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের নেতৃত্বে যিনি এখন আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি শুধু বাংলাদেশের নেতা, সারা বিশ্ব তাকে সম্মান করে। বিশ্ব নেতৃবৃন্দ তাকে একটি অনন্য উচ্চতায় মর্যাদা দেন। তার হাতে এখন দেশ। আমরা মনে করি যে তাকে সাপোর্ট করা দরকার। একটি সময় পর্যন্ত তার যা যা প্রয়োজন সেই সাপোর্ট আমার মনে হয় কন্টিনিউশন থাকা উচিত। তিনি এই সমস্ত বিষয়ে কিন্তু সিরিয়াস। কিন্তু যে ধরনের প্রশাসনিক সাপোর্ট দরকার, এখনো প্রশাসনে কিন্তু ফেসিবাদের দোসররা আছে, তাদেরকে নিয়ে কাজ করতেছে। ওভারনাইট আপনি সব পরিবর্তন করতে পারবেন না, ইট উইল টেক টাইম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী
তো সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে সিন্ডিকেটের কাছে জিম্মি দশা থেকে আমাদেরকে জিম্মি দশায় থেকে বসবাস করতে হবে, এটি জামাত ইসলামী চাই না। এখান থেকে বেরিয়ে এসে একটি কল্যাণকর, সকলের বসবাসযোগ্য, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং এই ধরনের সিন্ডিকেট রেখে, চাঁদাবাজি রেখে, দুর্নীতি রেখে আপনি তো সেই কল্যাণকর রাষ্ট্র, সেই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। তা তো অবশ্যই। সুতরাং আমরা এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্সে যাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ছিলেন এবং চট্টগ্রাম 11 সংসদীয় আসন থেকে যেহেতু মনোনীত হয়েছেন, এবং এই 11 সংসদীয় আসনে আপনার অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার কি কি ডেভেলপমেন্ট করা প্রয়োজন বা কোন কোন জায়গায় এখনো পর্যন্ত উন্নয়ন হয়নি সে জায়গাটা বলুন, কি কি জায়গা আসলে সংস্কার করা দরকার? আসলে চট্টগ্রামের শুধু 11 আসনে না, চট্টগ্রামের একটা বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। দুঃখজনক হলেও সত্য যে বিগত সরকারের আমলে শুধু এই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য 8,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু রেজাল্ট কি? এই গেল বছরও তো চট্টগ্রাম শহর পানির নিচে ছিল। তাহলে এই টাকাগুলো কি লুটপাট হয়েছে? জনগণ কিন্তু কষ্ট করছে। চট্টগ্রামের 21টা পয়েন্ট আমার জানা মতে, আমি কাউন্সিলর ছিলাম, স্লুইস গেট হওয়ার কথা ছিল, সেগুলো কার্যকরভাবে অপারেট হচ্ছে কিনা সেটি প্রশ্নবিদ্ধ এখনো। এবং চট্টগ্রামের যে ল্যান্ড টপোগ্রাফি আপনারা জানেন, এটি কিন্তু ইরেগুলার। এটার উপর কোন সমীক্ষা হয়েছে বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট আছেন, রিসার্চার আছেন, তাদের নেতৃত্বে কোন একটা স্টাডি হয়েছে আজ পর্যন্ত এটি আমার জানা নেই। হ্যাঁ, সিডিএ কিছু কাজ করেছে, কিন্তু সিডিএ এবং সিটি কর্পোরেশনের মধ্যে যে ধরনের একটি আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছিল সেটা আমরা কখনোই দেখিনি। যে সিডি এবং সিটি কর্পোরেশনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হয়? একজন আরেকজনকে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটি প্রাতিষ্ঠানিক কোনো সমস্যা না। চট্টগ্রামের বিগত 16.5 বছরে সিডিএ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিন্তু নেতৃত্ব নিয়ে কোন্দল ছিল। আওয়ামী লীগের দলীয় কোন্দল কারণে কিন্তু সিডিএ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের দুর্ভাগ্য আর কি, সে কারণে এটা হয়েছে। এর পূর্বেও যে হয়নি তা না, রাজনৈতিক কারণেই কিন্তু চট্টগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে মাঝে মাঝে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএর দূরত্বটা ছিল, এটি চট্টগ্রামবাসীকে জানা আছে, আমি কারো নাম নিতে চাই না। এবং এখানে আইনের অনেক সংস্কার দরকার আছে। তো চিটং এর যে জলাবদ্ধতা, এটি কিন্তু আমাদের বে অফ বেঙ্গল পাশে, কর্ণফুলী নদী পাশে আছে। সায়েন্স বলছে যে পানির যে হাইট সে কিন্তু সমতা রক্ষা করে। এখন হাই টাইডে যদি আপনার ফুল মুন বা নিউ মুন থাকে, আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ মেরিন সায়েন্স আমি যেটা বুঝি, তাহলে কিন্তু পানি তার সমতা রক্ষা করে। এবং কোনো কারণে যদি সি সাইডে পানি ফেপে যায়, উপরে উঠে যায়, এবং কান্ট্রি সাইডে যদি হেভি রেইনফল থাকে, তাহলে তো আপনার চট্টগ্রাম শহরে এটাও করে স্টাডি নেই যে কত পরিমাণ বৃষ্টিপাত হলে আমাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এটা কিন্তু স্পেসিফিক কোনো সমীক্ষা এখনো নাই, কেউ বলতে পারে না। ফলে হয় কি, কিছু জায়গায় আপনি স্লুইস গেট করেছেন ঠিক, আপনি হাই টাইডে যদি এখানে স্লুইস গেট বন্ধ করেন, তাহলে কিন্তু এখানে পানিগুলো, শহরের পানিগুলো কিন্তু আটকা পড়ে গেল। এখন আমি আরেকটা প্রশ্নকে একটু ইন্টারাপ্ট করতে চাই মাঝখানে। আপনি সুইচ গেট করলেন, এটা করলেন, ওইটা করলেন, এখন নদীগুলোতে আপনার ভরাট হয়ে যাচ্ছে, পানিগুলোতে আপনার অল্প পানিতে পানি উঠে যাচ্ছে। আরেকটা যে জিনিস আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, বড় বড় জাহাজগুলো নাকি এখন চট্টগ্রাম বন্দরে আসতে পারতেছে না, আপনার ভরাট হয়ে যাচ্ছে। মানুষের তো অসচেতনতার জায়গা তো একটা আছে, যেখানে থ্রোয়িং করে ফেলতেছে সবকিছু। আপনি যদি খনন করেন, পানির যে ক্যারেক্টার, আপনি যদি এখন খালগুলো অনেক খনন করে ফেলেন, কিছু সুবিধা পাবেন ঠিক, কিন্তু আপনি বৃষ্টি যখন হবে, বর্ষা মৌসুমে যখন সাগরের পানি আসবে, আপনার যদি স্লুইস গেট বন্ধ না থাকে, তাহলে কিন্তু এগুলো ঢুকবে এবং তার সমতা বিধান সে করবে। এবং সেক্ষেত্রে একটাই মাত্র আমাদের কাছে অল্টারনেটিভ, সেটা হচ্ছে পাম্পিং এর মাধ্যমে পানিগুলো বের করে দিতে হবে। আর
খাল যেগুলো ভরাট হয়েছে এগুলো কিন্তু অবৈধভাবে দখল হয়েছে। অবৈধ দখল, বারবার সবাই কিন্তু অবৈধ দখলের কথা বলছে। আমরা সিটি কর্পোরেশনের যে সামর্থ্য দেখছি, একমাত্র সিটি কর্পোরেশন কাজ করছে এই জন্য। সিটি কর্পোরেশনের যে সেবকরা আছে তাদের পক্ষে তো এইগুলো মেনটেন করা এই জনশক্তিতে সাফিসিয়েন্ট না। সিটি কর্পোরেশনের ক্যাপাসিটি নাই, শতভাগ ক্যাপাসিটি নাই। সে তার ক্যাপাসিটির মধ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে পারছে না। আমার মনে হয় যে এটা সরকারিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এই ব্যাপারে সাপোর্ট দিতে হবে এবং সিটি কর্পোরেশনকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সিটি গভর্নমেন্ট হওয়া উচিত। সিটি গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত এটি নামকাও আছে, সাহিত্য শাসন আছে। মেয়রকে এখনো সিটির মেয়রকে এখনো মন্ত্রণালয়ে ধর্ণা দিয়ে চলতে হয়। এভাবে একটা সিটি কর্পোরেশন চলতে পারে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেখানে যেখানে আমাদের বন্দর আছে, এটা কিন্তু পোর্ট সিটি, সেখানকার মেয়রকে আপনার মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হয়। বছরের একটা বড় প্রজেক্ট পাস করিয়ে আনতে বছরের পর বছর মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হয়। এটি মানা যায় না। আমাদের না আলাদা মন্ত্রণালয়ের মতো যেখানে সবকিছু বাজেটে সবকিছু পাস করবে এভাবে না, মন্ত্রণালয় কেন, এটা তো একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান। লোকাল গভর্নমেন্ট বলতেছে সেই ক্যারেক্টারে ফিরে আসতে হবে। অ্যাবসলিউটলি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, ইন্ডিপেন্ডেন্টলি মেয়র কাজ করবেন, তার বাজেট তিনি প্রণয়ন করবেন, তার ট্যাক্স নেয়ার যে তার ক্যাপাসিটি দেওয়া আইনটাকে দিয়েছে তিনি সেভাবে কাজ করবেন। এর বাইরে সরকার সাপোর্ট করবে, সেটা ঠিক আছে, কিন্তু যথাযথভাবে এম্পাওয়ার্ড না করলে, ইজ দ্য মেয়র অফ দ্য চিটাগং সিটি কর্পোরেশন or Dhaka City Corporation is empowered enough? Are they delegated with sufficient authority? No, totally not. কতটুকু ক্ষমতা আছে আমাদের? আমরা অনেক মেয়র পেয়েছি বা ভালো যোগ্য মেয়রও পেয়েছি আমরা অনেক, কিন্তু এ ধরনের আইনি জটিলতার কারণে কিন্তু তারা পারেনি। মেয়র সারাদিন কাজ করেও তো আপনার জলবদ্ধ নিরসন করতে পারবে না। তার যদি ক্ষমতা না থাকে, তাকে যদি সাপোর্ট দেয়া না হয় আইনি কাঠামোর মধ্য দিয়ে, বাজেটের মধ্য দিয়ে, এই বিষয়গুলো অ্যাড্রেস হতে হবে। এরপর চট্টগ্রামের অবকাঠামোগত যে সমস্যাগুলো আছে, আপনি দেখেন যে যানজট আমাদের বড় সমস্যা, মেজর প্রবলেম। এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল বিষয় আছে। এখন আপনি তো জোর করে চট্টগ্রামকে আপনি হরাইজন্টালি বড় করে ফেলতে পারবেন না। আমার ল্যান্ড ফিক্সড। এখানে যে স্থাপনাগুলো যেমন ইপিজেড, আমাদের কিন্তু বিশাল একটা ট্রান্সপোর্টেশন ইপিজেড আছে। এখন রিং রোড হয়েছে, রিং রোড দিয়ে যদি আমরা ইপিজেড এখন এয়ারপোর্ট রোড থেকে যেটা বন্দর হয়ে এসেছে আগ্রাবাদ হয়ে, ওটার উপর দিয়ে কিন্তু আসা যাওয়া, আমাদেরকে কিন্তু রিং রোড থেকে ফ্লাইওভার দিয়ে আরেকটা অল্টারনেট চিন্তা করা উচিত। আমরা যদি দুই পাশে, পূর্ব পাশে এবং পশ্চিম পাশে, অর্থাৎ সি সাইডে যে গেটটা আছে এটাকেও ব্যবহার করে আমরা যদি রেশনিং করে দিতে পারি যে 50% বা 60% গাড়ি এই রোড দিয়ে যাবে, বাকিগুলো এই রোড দিয়ে যাবে। ইভেন আমরাও যদি আমাদের যে সেখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি গুলো আছে, সেই ফ্যাক্টরি গুলোকেও যদি আমরা স্লট করে দিতে পারি, তাহলে কিন্তু এট এ টাইম, সকালে কিন্তু বাচ্চারাও স্কুলের গাড়িগুলো একসাথে বের হচ্ছে, জনগণ অফিসে যাওয়ার জন্য একসাথে বের হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের গাড়িগুলো একসাথে বের হচ্ছে। এখানেও কোন ধরনের একটা পরিবর্তন আনা যায় কিনা, সিস্টেমেটিক চেঞ্জ আনতে হবে, সিস্টেমেটিক চেঞ্জ আনা যায় কিনা, এটা নিয়ে সেবা সংস্থাগুলো এবং ল এনফোর্সমেন্ট অথরিটিকে যৌথভাবে কাজ করতে হবে এবং এটি সম্ভব। অন্যান্য দেশের রেফারেন্স গুলো আমাদের সামনে আনতে হবে, তারা কিভাবে করছে। আই থিংক ইট ইজ পসিবল। যদি ভালো ম্যানেজারিয়াল ক্যাপাসিটি থাকে, এরকম লোক দ্বারা প্রশাসন পরিচালিত হয়, সদিচ্ছা থাকে, এটি সম্ভব। আরেকটা বিষয়, ফ্লাইওভার হয়েছে নতুন করে আপনার পতেঙ্গা পর্যন্ত, আপনার ফ্লাইওভার, এটা জনগণের আসলে কতটুকু প্রভাব ফেলতেছে বা জনগণ কতটুকু উপকৃত হচ্ছে, এই বিষয়টা একটু জানাবেন। মাত্র এয়ারপোর্ট টু মুরাদপুর পর্যন্ত আছে, তো এখানে এখন বন্দরে একটা সেখান থেকে উঠানামার ব্যবস্থা কাজ শেষ পর্যায়ে। এখানে যদি অন্য জায়গায় কানেকশন দেওয়া না হয় তাহলে কিন্তু এর পুরোপুরি সুফল পাবে না। এটা তো ঠিক, চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম শহরে আসার জন্য যেরকম গলদকর্ম হতে হয়, সেখান থেকে মানুষ মুক্তি পাচ্ছে। তবে এটি যেভাবে মানে যে জায়গার উপর দিয়ে করা হয়েছে, চট্টগ্রাম বন্দরের জন্য কিন্তু এই ফ্লাইওভার যে রাস্তার উপর রয়েছে আগ্রাবাদ থেকে এয়ারপোর্ট পর্যন্ত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে ডিস্টার্ব, বন্দরকে ডিস্টার্ব না করেই, বন্দরের যে গাড়িগুলো আসা যাওয়া করে এটিকে ডিস্টার্ব না করেই
আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন কমিটির সদস্য ছিলাম। সেখানে আমার মতো আরো অনেক কাউন্সিলর এবং অনেক বিজ্ঞ ব্যক্তিগণ ছিলেন যারা প্রস্তাব দিয়েছিল যে রিং রোড থেকে এয়ারপোর্ট থেকে এটা আনা যায় কিনা, যেন এই মূল যে সড়কটা এটি কিন্তু এখন বিউটিও নষ্ট হয়েছে এবং বন্দরের জন্য এটি কতটুকু মানে কার্যকর ভাবে বন্দর সাপোর্ট পাবে এটি এখনো প্রশ্নবিদ্ধ। আমাদের প্রস্তাবনা ছিল যে এখন যে ফ্লাইওভারটা যে রুটে হয়েছে সেই রুটে না হয়ে রিং রোড থেকে নিয়ে আসুক, তাহলে সিটিতে ভবিষ্যতে যদি মেট্রো রেলের কোনো পরিকল্পনা করতে এখন কিন্তু বাধাগ্রস্ত হবে ডেফিনেটলি এটা বাধাগ্রস্ত পরিকল্পনা চলছে নাকি মেট্রো রেল করার পরিকল্পনা চলছে, তাহলে তো বাধাগ্রস্ত হবে সেই জায়গায়। মাস্টার প্ল্যান কি আমাদের সমস্যা কিনা সেই জায়গাটা একটু বলুন। মাস্টার প্ল্যান তো একটা করে সিডিএ মাস্টার প্ল্যান করেছে, কিন্তু মাস্টার প্ল্যানটা কার্যকর হতে হতে ওই মাস্টার প্ল্যানের কার্যকারিতা থাকে না। বাংলাদেশে এই ঘটনা বারবার হয়েছে, চট্টগ্রামও এর বাইরে নয়। আপনার সংসদীয় আসনে কিন্তু আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশের, সে টানেলে আপনার এখন যদি আমরা রিপোর্ট দেখি প্রতি বছর টানেলে ব্যয় হচ্ছে আপনার 138 কোটি টাকা। সেখানে আপনার ইনকাম আসছে 10 কোটি টাকা, তাহলে প্রায় 128 কোটি টাকা সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমরা কেন টানেলটা করেছি? আসলে এই ধরনের মেগা প্রকল্প, এটি তো অবশ্যই একটি মেগা প্রকল্প, ডেফিনেটলি মেগা প্রকল্প। এই ধরনের মেগা প্রকল্প হওয়ার জন্য এক্সপার্ট অপিনিয়ন এবং পর্যাপ্ত স্টাডি প্রয়োজন হয়। সেরকম কোন সমীক্ষা ভিত্তিতে কিন্তু এটি করা হয়নি। অনেকে বলছে নাকি রাজনৈতিক প্রকল্প, অনেকে বলছে তাদের পকেট ভারী করার জন্য নাকি এটি রাজনৈতিক প্রকল্প এবং এটি কিছু উৎসাহবিলাসী রাজনীতিবিদ তাদের নদীর ওপারে যাদের বাড়ি আছে, প্রাসাদত্ব বাড়ি আছে, সেখানে আসা যাওয়া করার জন্য এবং লুটপাট করার জন্য প্রকল্পগুলো করা হয়েছে। এর চেয়ে বড় মেগা প্রকল্প হাত দিন না, প্রয়োজন আছে তো, কিন্তু যেটা আপনার ফিজিবল হবে না, যেটা ইভেন ব্রেক ইভেন পয়েন্টও নেই, একটা লুজিং কনসার্ন, কমপ্লিটলি লুজিং কনসার্ন, এটি জাতি বহন করবে কেন? সেটা এই দায়িত্ব কাদের? এদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। এই যে 128 কোটি টাকা লস, সেটা তো প্রত্যেক মানুষের উপর দায়ভার সব আমাদের ঘাড়ে চড়তেছে। কালকে যে ছেলেটা শিশুটা জন্মগ্রহণ করবে তার ঘাড়েও এটা আসবে। এগুলো সবগুলো আইনের আওতায় সুষ্ঠু বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। আমরা দাবি জানাচ্ছি চট্টগ্রামের যে টানেল করা হয়েছিল এইটার সাথে লুটপাটের সাথে কেউ জড়িত আছে কিনা এটি তদন্ত করে যদি প্রমাণিত হয় তাদেরকে আইনের আওতায় আনা হোক। জাতির ঘাড়ে এরকম একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো কেন? এবং সাথে সাথে আমাদের এই দাবি থাকবে, আমরা যদি জামাত ইসলামী যদি ইনশাআল্লাহ ক্ষমতা যাই, এটাকে কিভাবে প্রফিট কনসার্ন করা যায় সে ব্যাপারে আপনার কাজ করবে, সে ব্যাপারে আমরা যত্নশীল থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আরেকটা বিষয়ে যদি জানি, সে বিষয়টা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, তারপর হচ্ছে ওখানে আসলে অনেক সময় দেখা যায় হ্যারাসমেন্ট হয়, কিশোর গ্যাং, তারপর হচ্ছে চাঁদাবাজি, অনেক কিছু আসলে ওই জায়গার মধ্যে আসলে ঘটনা ঘটে। এগুলো থেকে আসলে বের হওয়ার উপায় কি, বা আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? এক্স্যাক্টলি, আপনার সারা চট্টগ্রামে যে সামাজিক অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার মধ্যে এখনো পর্যন্ত মাদক, জুয়া, কিশোর গ্যাং সমস্যা, তার মধ্যে ইদানিং নতুন করে যুক্ত হয়েছে চাঁদাবাজি। এবং আপনি ঠিকই বলেছেন যে আমাদের চট্টগ্রামের যে দৃষ্টিনন্দন যে রিং রোডটা হয়েছে সেখানে কিন্তু বিপুল পরিমাণ পর্যটক চট্টগ্রামের এবং চট্টগ্রামের বাইরে থেকে আসে এবং তারা কিন্তু হয়রান শিকার হয়, অনেক সময় ছিনতাইয়ের শিকার হচ্ছে এবং আরো খুবই মর্মান্তিক ঘটনা ঘটে যেগুলো হয়তো লজ্জায় অনেকে বলতে পারছে না। তো এটি তো মূলত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু এর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা দাবি জানাই আইন শৃঙ্খলা বাহিনী যেন এই ব্যাপারে যত্নশীল হয় এবং যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও সেখানে নিরাপত্তার জন্য বিভিন্ন কোড অফ কন্ডাক্ট থাকা উচিত বলে আমরা মনে করি, যেগুলো উন্নয়ন তো আসলে শুধু অবকাঠামোগত, উন্নয়নের যে সমস্ত সূচকগুলো কনসিডারেশন আনতে হয় তার মধ্যে নিরাপত্তা সিকিউরিটি এটা একেবারে এক নম্বর। আপনি যদি আমরা মালদ্বীপে যাচ্ছি, সেখানে কিন্তু সিঙ্গাপুর যাচ্ছি, যত ভালোই হোক না, সেখানে সিকিউর না হলে, সিকিউরিটি না থাকলে আমি আর আপনি যাবো না। সেটাই, এটা আমাদের তো একটা পর্যটন সম্ভাবনা আছে, এক নাম্বার কনসার্ন।
বাংলাদেশে পর্যটনের জন্য সম্ভাবনা তো আমাদেরও আছে, কিন্তু আমরা সম্ভাবনাময়ী দেশ, বিশেষ কিন্তু করে আমরা কাজে লাগাতে পারছি না। চট্টগ্রাম নিরাপত্তা, এটাকে এনশিওর করতে হবে, আমাদেরকে নিরাপত্তা এনশিওর করতে হবে। এরপর হচ্ছে যোগাযোগ। যোগাযোগ যদি ঠিক না থাকে তাহলে কখনোই কোনো পর্যটন ব্যবস্থা সেখানে সফলভাবে কার্যকর করতে পারে না। আমরা মনে করছি যে ল এনফোর্সমেন্ট অথরিটি এই ব্যাপারে যথাযথ ভূমিকা রাখবে, এবং সামাজিকভাবেও আমরা আমার 11 আসনের যে জনগণ তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে এটি আমাদের সম্পদ, আমাদের এলাকার জন্য আমার এলাকায় এসে পর্যটনরা হয়রানি হবে, এটি আমাদের জন্য সম্মানহানিকর, এবং জনগণকে ব্যাপারে সচেতন হওয়ার জন্য এগিয়ে আসার জন্য আমি আপনাদের এই সিএন টিভির মাধ্যমে আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন যাচ্ছি, সেটা হলো আমরা সম্প্রতি সময় দেখেছি প্রথমবারের মতো জামাতের নারীরা জনসম্মুখে এসেছে, এবং অনেক বিশ্লেষকরা সেটা বলছে যে আসলে নির্বাচনের কৌশল, সেই বিষয়টা জানাবেন। দেখেন, নারীদের রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামীতে গণতান্ত্রিক ভাবে স্বীকৃত একটা বিষয়। বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে রাজনীতি বা সকল দেশ গঠনে, সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে কোরআন এবং সুন্নাহ যেভাবে এলাও করেছে, ঠিক সেই আলোকেই জামাত ইসলামী এটি তার গণতন্ত্রের মধ্যে সেভাবে সন্নিবেশিত করেছে। প্রথম এসে তা না, বাংলাদেশ জামাত ইসলামী মহিলা জামাতের ব্যানারে নারীরা কিন্তু কাজ করছে, এগুলো দীর্ঘদিন থেকেই করছে। বিগত 15.5 বছর ফেসিবাদের সময় যেখানে সাধারণ মানুষ প্রাণ ভয়ে বেরোতে পারত না, একটা ফেসবুক পোস্ট দিতে গেলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে প্রাণ দিতে হয়েছে। সেখানে মানুষ একটি লাইন সাহস করে লিখবে কিনা সেই সাহস পায়নি। আমরা পুরুষরাই তো পালিয়ে বেরিয়েছি, তো নারীরা কিভাবে নামবে? কারা নামতে পেরেছে? কোন দলের নারীরাই তো ঠিক মতো নামতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামীর নারীরা গ্রেপ্তার হয়েছে, আপনারা দেখেছেন। তো নারীরা ময়দানে না নামলে গ্রেপ্তার হলেন কি করে? কর্মসূচি থেকেই তো গ্রেপ্তার করেছে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা জামাতের ব্যানারে রাজনীতিতে মহিলারা আছে, তাদের অবস্থান আছে, তাদের কার্যকর একটি ভূমিকা আছে, এটি স্বীকৃত, এটা কোনো গোপন বিষয় না। জামাত ইসলামীর মহিলা জামাতের নেতৃবৃন্দ সময় সময় অনেকবার গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার করেছে রাজনৈতিক কর্মকাণ্ডে ছিল বলেই। কিন্তু আগে তো মনে একটু সীমাবদ্ধতা ছিল, মানে ইনডোরে করতো, এখন কি আউটডোরে? সীমাবদ্ধতা ছিল, আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা সেগুলো অবরুদ্ধ ছিল, আমাদের চলাচলার স্বাধীনতা ছিল না, আমাদের যে সভা সমাবেশ করার যে স্বাধীনতা সেগুলো তো সংকুচিত হয়ে গিয়েছিল স্বাভাবিক কারণেই। আর মেয়েদের তো নিজেদেরই তারা নারী হওয়ার কারণে তাদের অনেক সীমাবদ্ধতা তো আছেই, এটা খুবই বাস্তব। এখন এই ছাত্ররা জীবন দিয়ে যেই দেশ উপহার দিয়ে গেছে, এখানে নারীরা কেন? আজকে তো এই সাংবাদিকরা এখন যেভাবে কথা বলতে পারছে স্বাধীনভাবে, সমালোচনা করতে হবে, ইভেন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা নির্দ্বিধায় সমালোচনা করতে পারছেন। সুতরাং স্বাভাবিকভাবে এখন তো একটি মুক্ত অবস্থায় নারীরা একটু বেশি বেরিয়ে আসবে, সে সুযোগ গ্রহণ করেছে, সবাই করছে, এবং ইট ইজ অ্যাপ্রিশিয়েবল। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয়, আপনি সম্প্রতি সময়ে একটা বিষয় দেখছেন যে আসলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা বিভাগের প্রধান ইন্ডিয়া বলছেন বাংলার 2 মাস যাবত ভায়োলেন্স হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে, অনেকগুলো বিষয় কিন্তু তুলে ধরছে। সে বিষয়টা একটু জানলাম, বাংলাদেশে কি আসলে ভায়োলেন্স বা ধর্মীয় কোনো কিছু কি আসলে হচ্ছে? দেখেন, বিগত 2-3 মাসের মধ্যে ভায়োলেন্স আমরা দেখলাম না। আমরা বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছি পাশাপাশি, কেউ দেখলো না, তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলো না। তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন, কিসের উপর ভিত্তি করে বলেছেন, তিনি ভালো জানেন। এই সমস্ত স্টেটমেন্ট বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছে। বাংলাদেশের এখন হ্যাঁ কিছুটা চাঁদাবাজি ছিনতাই বেড়েছে, সেটি হয়তো কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা বা কোনো ভায়োলেন্স এই মুহূর্তে নাই। বাংলাদেশ এখন খুব নিরাপদ, মানে আমরা ভালো আছি। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এই মুহূর্তের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশ এবং দেশ নিরাপদ আছে। উই আর প্লিজড, সারা জাতি সন্তুষ্ট।
এটা আমাদের চরম ভাগ্যের ব্যাপার যে দুর্দিনে তার মতো একজন নেতৃত্ব দেশের হাল ধরেছে। দেশের অর্থনীতি যেরকম একটি ভঙ্গুর জায়গায় এই ফেসিবাদী সরকার রেখে গিয়েছিল, আমাদেরকে একটা দুর্ভিক্ষ মোকাবেলার কথা করার কথা ছিল। ইভেন দিদেন প্রাইম মিনিস্টার তিনি বলে গেছেন যে দেশে একটা দুর্ভিক্ষ নকিং এট দ্য ডোর, সেরকম দুর্ভিক্ষ হয়নি। আমাদেরকে যাদেরকে আমরা এমন খুশি করতে গিয়েছিলাম, এমন ভাবে খুশি করেছি যে সারা জীবন মনে রাখবে, যাদের ব্যাপারে বলেছিলাম, কই তারা আমাদের থেকে মুখ ফিরে নেওয়ার পর বিগত 6-7 মাস তো আমরা পেঁয়াজের দাম বেশি দেখছি না, আমরা তো পেঁয়াজ ভালোভাবে খাচ্ছি। আমাদেরকে যারা কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছিল, এবার কিন্তু মানুষ খুব কম দামে বেগুন কিনেছে। আমাদেরকে যারা কাঁঠাল দিয়ে বার্গার খেতে বলেছিল, এই ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা কিন্তু খুব আরামেই আছি। ডক্টর ইউনূসের আমলে এই রমজান আমি বলবো আপনারা স্বীকার করতে হবে, কই আমরা লোডশেডিং দেখেছি? যাদেরকে এমন ভাবে খুশি করা হয়েছিল চিরজীবন মনে রাখবে, তারা মুখ ফিরিয়ে ফেললে আমরা খুব ভালো থাকি। দেখি আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। আমাদের সমালোচনা বাইরে থেকে হবে, এটা আমরা আমাদের জনগণকে নিয়ে মোকাবেলা করবো। জনগণ এখন খুব সচেতন। একটা বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করছেন আপনি? বাংলাদেশের এখন আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদেরকে রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেখানে একটি ঐক্যমতের প্রয়োজন। কাঙ্ক্ষিত ঐক্য আমরা পৌঁছার চেষ্টা করছি, কিন্তু সেটা আমাদেরকে সফল হতে হবে, এর কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের আভ্যন্তরীণ এবং দেশের বাহিরের যে সমস্যাগুলো দেশের জন্য ফেস করতে হতে পারে, সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি যে জুলাই বিপ্লবের পর আমাদের দেশের মানুষ আরো বেশি সচেতন হয়েছে। দেশ আর ফেসিবাদের দিকে ফিরে যেতে চায় না, তাদের চক্রান্ত অব্যাহত আছে, তারা কিন্তু এক মুহূর্ত বসে নেই। কিন্তু এগুলো মোকাবেলার জন্য আমরা ব্যক্তিগত দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এটা যদি পারি, আমাদেরকে কাউকে মুখাপেক্ষি হতে হবে না, কারো বড় করতে হবে না, বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম 11 সংসদীয় আসন নিয়ে আপনার জনগণের প্রতি আপনার কি বার্তা থাকবে, বা আপনার যারা ভোটার তাদের প্রতি আপনার কোনো স্পেশাল কোনো মেসেজ আছে কিনা সে বিষয়ে জানাবেন। আমার প্রাণপ্রিয় চট্টগ্রাম 11 সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমার দাবি হচ্ছে যে বিগত জুলাই বিপ্লবে আমাদের জাতির যে সন্তানগুলো, যে ছাত্ররা জীবন দিয়ে ফেসিবাদে মুক্ত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়ে বাংলাদেশটাকে আজকে এই পর্যায়ে এনেছে, আমরা এখন সংকুচিত আমাদের যে জীবন ছিল রাজনীতিবিদদের, আমরা একটি প্রশস্ত সম্প্রসারিত হয়েছে আমাদের চলাচলের, আমাদের মত প্রকাশের এই জায়গাটা। জাতির কাছে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে আর যেন ফেসিবাদ না আসে, এমন একটি দেশ যেন না হয় যেখানে চাঁদাবাজ থাকবে। মানুষ দুর্নীতি মুক্ত, ফেসিবাদ মুক্ত, গুম মুক্ত, ক্রস ফায়ার মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। কারো রক্তচক্ষু আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না, এবং এটি সকল দল সকল মতের জন্য বসবাসযোগ্য বৈষম্যহীন একটি বাংলাদেশ হবে। এবং সেটি করার জন্য আর যেন ফেসিবাদ ফিরে আসতে না পারে, আপনারা চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের ম্যান্ডেটটা প্রয়োগ করবেন, ভোটাধিকারটা প্রয়োগ করবেন। বাংলাদেশের মানুষ এটার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সময়ে সময়ে ক্ষমতায় এসেছে এবং তারা চেষ্টা করেছে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, দেশের উন্নয়ন করতে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ব্যর্থই হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের সফলতাও আছে, আমি স্বীকার করবো না, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছিনি। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার মতো অবস্থান বাংলাদেশে আসেনি, বারবার আমরা হোঁচট খেয়েছি রাজনৈতিক ভুলের কারণেই। আমাদের কার ভুল করা যাবে না। আসুন প্রিয় ভাইরা, একবার চিন্তা করুন, এই দেশটা যদি আবার ভুল মানুষের হাতে যায়, তাহলে আমাদেরকে আবার সেই কঠিন পরিস্থিতি যেতে হবে। আমাদেরকে সেই পরিস্থিতি যেন আর পড়তে না হয়, আমরা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেই, রাইট ম্যান ইন রাইট প্লেস, এটি নিশ্চিত করার জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, সাহসী হতে হবে। সকলকে আহ্বান জানাচ্ছি সাহসী ভূমিকা রাখার জন্য।
অসংখ্য ধন্যবাদ।